আপনি কি মনে করেন আপনাকে যদি তারা চিনে ফেলতো তাহলে আপনার উপরে আক্রমণ আমি করত? আমার বোরখাও ফেরত আসতো না। আমি তো অনেক পরের কথা। মানে আমার বোরখার টুকরাও ফেরত আসতো না। কারণ আপনারা সবাই দেখেছেন যে আমাদের একজন যুবলীগের একজন নেত্রীকে যেভাবে মেরেছে, যেভাবে কাপড়-চোপড় ছিঁড়ে ফেলেছে, যেরকম পর্যায়ে নিয়ে গেছে, যেভাবে ৫০-১০০ জন মিলে মেরেছে। তো আমাকেও যদি ৫০-১০০ জন ঘিরে ফেলতো আমাকে, আমি কি করে বেঁচে আসতাম? আমি ঠিক এই কাছাকাছি এক্সপেরিয়েন্স তো আমার ১৪ই আগস্ট হয়েছে। এখন আমাকে অন্ধকারে ওই ৩২ নাম্বারের সেই খালের দিকে অন্ধকারে নিয়ে গিয়ে পিটানো হয়েছিল। এবং যে ক্যামেরাম্যান ছিল তাদেরকে ধাক্কা দিয়ে বের করে বলেছিল, যদি কোনো ফুটেজ দিস তো চ্যানেল জ্বালিয়ে দেওয়া হবে। তো এখন এরকম করে আমাদের নারী নেত্রীদেরকে মারা হচ্ছে। আর আমি যদি ওখানে আমাকে যদি দেখে ফেলতো, আমি তো যেতাম আমার সাথে ওখানে ভাঙচুর আরো অনেক কিছু ঘটতো। তো আমাদের অনেক নেতাকর্মী টুকটাক আঘাতপ্রাপ্ত হয়েছে, যারা মানে লুকিয়ে আসতে পেরেছে, যারা রাস্তায় পড়ে গিয়েছিল তারা কেউ অক্ষত ফেরত আসতে পারেনি। হাত এখানে পা আরেকটা হাত বিষয় পা কোথাও না কোথাও। আরেকটা বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে সেটা হচ্ছে এখানে যে নারীদের উপরে আক্রমণ করা হচ্ছিল তাদের নেতৃত্ব দিয়েছিল আক্রমণকারীদের ভিতরে নারীরাই। এই বিষয়টিকে আপনারা একজন, কিভাবে দেখেন? হ্যাঁ, সেটি আমার কাছে সবচেয়ে দুঃখজনক হচ্ছে। এবং এটি আমরা খুব দেখছি, একজন দুজন নারী এসে খুঁজে খুঁজে বের করছিল, হুম। যে কারণে আমি পরে শেষের দিকে আমি ভয় পেয়েছিলাম। কয়েকটা নারী ঢুকলো যখন, ওরা ঢুকে ঢুকে খুঁজে খুঁজে সেই মেয়েদেরকে ফোন চেক করে করে খুঁজে বের করেছে, এবং খুঁজে বের করে অন্য ছেলেদেরকে ডেকে নিয়ে এসে সবাই মিলে ঘেরাও করে তখন মারধর করেছে। একই জিনিস কিন্তু আমি ১৪ই আগস্ট দেখেছি। আমাকে যখন মানে আক্রমণ করা হয় তার মধ্যে একজন নারী ছিলেন। সেই নারী আমাকে ততটাই মেরেছে, ততটাই গালিগালাজ করেছে যতটা পুরুষ করেছে। তো এই যে কিছু নারী অন্য নারীকে মারছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে, এই নারীর পরিচয় আমি জানি না। কিন্তু আমার কথা হচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসার জায়গায় যখন নারীর প্রতি আঘাত আসে, সেটা আসলে প্রকারান্তরে কিন্তু কোনো রাজনৈতিক জায়গা থাকে না। বাংলাদেশের নারী তখন ভুলুণ্ঠিত হয়। আমি আপনাকে একটা ছোট্ট হিসেব দেই, যেটা সকলেই জানে কিন্তু আমি হিসাবটা বলি। ৫ই আগস্টের পর থেকে আজকে ১০ই নভেম্বর পর্যন্ত একদম ডকুমেন্টেড ভাবে ২৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছে, যেটা তথ্য আছে প্রথম আলো সহ সব জায়গায়। কিন্তু অপ্রকাশিত তথ্য, যারা কোথাও মানে থানা বা কোথাও মামলা করেনি বা কোথাও কাউকে বলেনি, এরকম ৫৪ জন নারী ধর্ষিত হয়েছে। কাদের দ্বারা? আহ, এবং সেটা ওই যে মব মব কিলিং, রাজনৈতিক ঘর বাড়ি ভাঙচুর করতে গেছে, আওয়ামী লীগের নেতা কর্মীকে পেয়েছে, রেপ করেছে। এবং এই যে এই রেপ গুলোর পিছনে পুরোটাই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। এখানে কোনো নারীকে চিন্তা করা হয়নি, প্রতিহিংসা চরিতার্থ বিষয়টাই বড় ছিল। সনাতনী ধর্ম সহ শারীরিকভাবে মারধর করা, শ্লীলতা হানি করা হয়েছে ২৭৫ জন নারীকে। এবং এই নারীদেরকে যখন পেয়েছে, এরা সবই রাজনৈতিক এবং কিছু সনাতনী ধর্মাবলম্বী নারী, এবং এর মধ্যে বয়স্ক কিছু দু একজন আছে। এদেরকে কিন্তু শুধু মারধর করে ক্ষান্ত হয়নি, এদের কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে এবং এদের সারা শরীরে হাত দেয়া, মানে শ্লীলতাহানি যাকে বলে, এটা ছিল ওদের টার্গেট। এবং আপনার নিশ্চয়ই মনে আছে এই জায়গাগুলোতে শুধুমাত্র পোশাককে কেন্দ্র করে আমরা ১৩ জন নারীর অভিযোগ পেয়েছি, শুধু পোশাককে কেন্দ্র করে। কারণ মেয়েরা অনেক সময় বলতে চায় না, কারণ অনেক অবিবাহিত মেয়ে আছে, এই তার পরিবার পোশাকের চায় না যে বিষয়টা একটু মেয়েটি। খোলাসা করে বলবেন যে পোশাকের বিষয়টা কি? যেমন আমরা দেখলাম যে কক্সবাজারে প্রথম শুরু হলো যে লাইভ দিয়ে একটা মেয়ে কক্সবাজারে গেছে তার পোশাক নিয়ে, এবং সেখানেও আরো দুজন নারী সহায়তা করেছে সেই ছেলেটিকে পিটানোর জন্য, যে কেন ওই পোশাকটা সে পরেছে। তো সেখানেও দেখেছি কিছু নারী নারী সর্দারের মতো যে মানে সিচুয়েশনটা তৈরি করছে, পুরুষকে সহায়তা করছে মারবার ক্ষেত্রে, নারীকে ধরবার ক্ষেত্রে। কক্সবাজারে শুরু হয়েছে, সেটা আমরা লাইভ দেখেছি। কিন্তু লাইভ দেখা ছাড়াও আমরা অনেক মেয়ের অভিযোগ পেয়েছি, অনেক মেয়েকে পেয়েছি যাদেরকে রাস্তাঘাটে, তাদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, তারা কোনোদিন আওয়ামী লীগ করেনি, তারা নর্মাল ছেলে মেয়ে, মানে ধরেন হাঁটতে তাহলে গেছে এখানে কি কোথাও। আপনার একটা সমীকরণ দেখতে পাচ্ছেন যে একদিকে নারীদের উপর আক্রমণ হচ্ছে 0 পয়েন্টে, নারীরা নারীদেরকে আক্রমণ করছে। কিন্তু যারা করছে তাদেরকে আমি বোরখা পরিয়ে বা হিজাব পরিয়ে দেখিনি। তারা নিজেদেরকে না, বিএনপি হিসেবে দাবি করছেন। যেটা একটু অবাক হওয়ার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যে বললেন পোশাকের জন্য, এই বিষয়টা কেন ঘটছে? নির্দিষ্ট একটি প্রজন্ম করছে কিনা বা নির্দিষ্ট একটি গোষ্ঠী করছে কিনা বা এটাকে আপনি না, মৌলবাদের একটি জাগরণ কিনা, এই সাহসটা তারা কিভাবে পাচ্ছে বা কেন হচ্ছে? এটার অনেকগুলো কারণ। কিন্তু দেখেন ৫ই আগস্ট থেকে ৮ তারিখ পর্যন্ত একটা সবাইকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হলো, যা খুশি করো। এবং এই ৫ তারিখ থেকে ৮ তারিখে কিন্তু সবচেয়ে বেশি রেপ, সবচেয়ে বেশি শ্লীলতাহানি, সবচেয়ে বেশি শারীরিক নির্যাতন ঘটেছে। তো ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত যখন এই ঘটনাগুলো ঘটে যায়, তখন কিন্তু এক্সাম্পল সেট হয়ে যায় যে আপনি যা খুশি তাই করতে পারেন।
যেখানে গণভবন থেকে শুরু করে ধানমন্ডি 32 বাংলাদেশের সকল ভাস্কর্য, সকল স্থাপনা, সকল মিল, ফ্যাক্টরি, কল কারখানা ভাঙচুর হচ্ছে, লুটতরাজ হচ্ছে, নেতাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। তো এই এক্সাম্পল গুলো যেটা হয়েছে, যারা এই মব বাহিনীকে ইন্সপায়ার করেছে, যারা এই মব বাহিনীকে মাঠে ছেড়েছে, একটা ক্রিমিনাল গ্রুপকে মাঠে ছেড়েছে, জেলখানা থেকে বের করে নিয়ে আসছে। আমরা দেখেছি আন্দোলনের সময় জেলখানা ভেঙে কয়েদি থেকে বের করে নিয়ে আসা হয়েছে, ক্রিমিনালরা বাইরে চলে আসছে, এবং একটা কিশোর গ্যাং গ্রুপও রাস্তায় ছিল। তো সবকিছু মিলে যখন 8 তারিখে একটা লোক ভাঙচুর থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারে, তখন কিন্তু সে ধরেই নিচ্ছে, সে যে রাজনৈতিক ছত্রছায়ায় থাকুক না কেন, যে সেই সব, এবং সেই সবের সার্টিফিকেটও পেয়ে যায় যখন ইনডেমনিটি হয় 5 তারিখ থেকে 8 তারিখে কিছু ঘটবে না। এই ইনডেমনিটি কিন্তু আপনাকে আরো সাহসী করে দেয় যে হ্যাঁ, এখন আমাদের কোনো সমস্যা নেই, ইনডেমনিটি পর্যন্ত যখন গেছে, তার মানে এরকম ঘটনায় কিছু হবে না, তার মানে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি মব কিলিংটা যাচ্ছে তাই ভাবে ঘটছে, মেয়েদের উপরে শ্লীলতাহানি হচ্ছে, এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। আমাদের উপদেষ্টারা কিন্তু কাছিমের ডিম পাড়া নিয়ে তারা তটস্থ। কাছিম কিভাবে ডিমটা পারবে, কিভাবে গাছের সবুজ পাতা গজাবে, সেজন্য সেন্ট মার্টিন নিয়ে আমাদের এক একজন উপদেষ্টা যে পরিমাণ সচেতন, যে পরিমাণ মানে অ্যাক্টিভ, কিন্তু আমাদের বাংলাদেশে এই 3 মাস 5 দিনে যে পরিমাণ নারীর উপরে মানে নির্যাতন ঘটেছে, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। আচ্ছা, এখানে আপনি যখন 71 এটা ইতিহাসের বিষয়টি ঘটেছে। আনলেন, আমরা একটু স্মরণ করিয়ে দিই। আপনার তো নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে নারী আমি এর আইনজীবী প্রসঙ্গে আমি নিজেই এটা বলতে চাই, কারণ আমি আদালতের প্রসঙ্গ আসবো। এর বাইরে আমরা দেখেছি যে ডক্টর দীপু মনি, আমাদের সাংবাদিক ফারজানা রূপা, তাদেরকে যখন পুরুষদের সহ যখন আদালতে নিয়ে যাওয়া হয়েছে, আদালত তো একটি আইনের জায়গা, আদালত তো সর্বোচ্চ একটি জায়গা যেখানে আমরা সর্বোচ্চভাবে সেই আদালতকে শ্রদ্ধা করি, আদালতের উপর ভরসা করি। সেখানে যখন যাচ্ছে, এবং আইনের ভাষায় আপনি যতক্ষণ পর্যন্ত প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি খুনি বা চোর ডাকাত কিছু বলা যেতে পারেন। সে একজন মানুষ, তার আইনের অধিকার সে পেতে পারে, মানবাধিকার তার জন্য রয়েছে। কিন্তু আমরা ওখানে দেখেছি কি পুরুষ কি নারী তোয়াক্কা করেনি। দীপুমণি আপাকে যেভাবে অসম্মান করা হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে, ফারজানা রূপাকে যেভাবে গায়ে হাত তোলা হয়েছে, এই সংস্কৃতিটা বাংলাদেশে ছিল না। আমরা কিন্তু বিএনপির একজন একজন নারী নেত্রী, একজন আইনজীবী, তাকে আমরা আদালত পাড়ায় হেনস্থা হতে দেখেছি, এবং আমি মনে করি যে সেই ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। সেটিকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলবো না, সেটা যদি ব্যক্তিগত আক্রোশ থেকে করে থাকে বা রাজনৈতিক ভাবে করে থাকে, সেটি যদি একটি ঘটনা হয়, সেই একটি ঘটনাও ঘটা উচিত নয়, কোনোভাবে উচিত নয়। কারণ যখন এরকম ঘটনা একের অধিক ঘটবে, তখন কিন্তু সেটি আমাদেরকে বিচলিত করে। তো এখন যেটি ঘটছে 3 মাস 5 দিনে, আমাদের সংখ্যার যে বিষয়টি, এটি কিন্তু আমাদেরকে ভীত করে। 1971 সালে আমরা দেখেছি রাজাকাররা আমাদের মেয়েদেরকে, মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, তাদের সম্ভ্রমহানি ঘটেছে, মৃত্যু ঘটেছে নির্মম ভাবে। এবং এখন আমরা দেখছি সেটারই এক ধরনের, মনে করেন যে একটা ছোট একটা ভার্সন দেখছি, যে নারী এসে দোকান থেকে একটা যুবলীগের একটা মেয়েকে বলছে তুই আয়, ফোন দেখা, এবং গালাগালি করছে, এবং আরেকজনকে বলছে ওদেরকে খবর দে, এবং এটা লাইভে আছে। তার মানে কিছু মানুষকে খবর দিয়ে এসে এই মেয়েটাকে তুলে দিচ্ছে, মেয়েটাকে মারছে, এবং মানে আমি ভাষায় বলতে পারবো না, এগুলো সব আছে লাইভে। এখন ধরেন এই ঘটনাগুলোতে কি প্রমাণিত? আজকে জঙ্গিবাদ বলেন, জামাত বলেন, যেটাই বলেন, সবকিছুর ঊর্ধ্বে কি ভাই, এটা বাংলাদেশ। এই যে ছাত্রদের কথা আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী তিনি বলেন যে ছাত্রদের জীবন আলোকিত করতে হবে, ছাত্রদের মানুষ করতে হবে, ছাত্রদের জীবন স্বর্ণের অক্ষরে লিখতে হবে, ছাত্রদের অর্জন। তাহলে এই মেয়েরা কি ছাত্রদের মা, বোন, ভাই, খালা, ফুপু কেউ না? ছাত্ররা কি মা বোন বিবর্জিত? ছাত্রদের কি বোন নাই, মা নাই, ভাবি নাই, খালা নাই? তাহলে কারো কি কোনো মা বোনের হিসাব নেই? আমি ব্যক্তিগতভাবে জয় বাংলা কোনো দলের স্লোগান আমি মনে করি না। আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। আমি মনে করি আমাদের স্বাধীনতার ইতিহাস পড়তে হলে, জানতে হলে ৭ই মার্চ তো আর বাদ দেওয়া যাবে না, কোনোভাবেই না। তো ৭ই মার্চের ভাষণের শেষে কিন্তু জয় বাংলা ধ্বনি এসছে। আমরা অসংখ্য পত্র, পত্রিকা, প্রচারে, ভিডিওতে যারা সাক্ষী আছেন, যারা যুদ্ধ করেছেন, সবার মুখে জয় বাংলা ধ্বনি শুনেছি। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে গণতান্ত্রিক অধিকার, আপনি আমার সাথে দ্বিমত করতে পারেন, গণতান্ত্রিক অধিকার আমরা বিরোধী দলের ভিতরে খুব একটা পাইনি, এবং এই কারণে অপশক্তির রাইজ মনে হয়েছে আমার কাছে, উত্থান। এবং জয় বাংলা ধ্বনিটা যেন আওয়ামী লীগের একার হয়ে গেছে আলটিমেটলি, যেভাবেই হোক। বিএনপি হয়ে গেছে জিন্দাবাদ, জয় বাংলা হয়ে গেছে আওয়ামী লীগ। কিন্তু নতুন প্রজন্ম বুঝতে পারে না যে জয় বাংলাটা সারা বাংলাদেশের একটি স্লোগান, স্বাধীনতার স্লোগান। এইখানে কি আপনারা মনে করেন না যে আওয়ামী লীগের বিফলতা আছে, যে আওয়ামী লীগ
অন্য দলের ভেতরে স্বাধীনতার চেতনাটা জাগরণের জন্য যে এঙ্গেজমেন্ট দরকার ছিল তাদের সাথে একসাথে, অন্তত স্বাধীনতার ক্ষেত্রে তাদেরকে সাইডলাইন না করে দিয়ে যে ওরা বিএনপি, ওরা অন্য ব্রিড, ডিফারেন্ট স্বাধীনতা বিরোধী ব্রিড, এইভাবে যদি না দেখে তাদেরকে যদি সামহাও অনুপ্রাণিত করা যেত তাহলে কি ব্যাপারটা বেটার হতো না বলে মনে করেন আপনি? আমি অনেকাংশে আপনার সাথে একমত। যেমন ধরেন রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, দেশের স্বার্থে, দেশের বিষয়ে কিছু কিছু প্রসঙ্গে কিন্তু এক কাতারে দাঁড়ানোটাই হচ্ছে আসলে দেশপ্রেম, এবং মানে সেটাই হওয়া উচিত ছিল। সেটি আমাদের দেশে হয়নি। আমরা সেটার কেন, ফলশ্রুতিতে রোকেয়া প্রাচী, আমরা কেন অন্য শক্তির উপরে আমাদের মুক্তির কথা ভাববো? সেটা আমরা সৌদি সরকারই বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ছবি বলি, অথবা নরেন্দ্র মোদী বলি, অথবা চায়না বলি, আমরা এই ধরনের রাজনীতি আমরা কেন দেখবো? আমার কাছে মনে হয় যে এখন আসলে রাজনীতি নিয়ে তো নতুন করে ভাবার সময় এসে গেছে। এখন নতুন করে ভাবতে হবে। দেশের নতুন যে প্রজন্ম, যে আপনি বলছিলেন যে জেড, কেউ বলে জিরো প্রজন্ম, জিরোই বলতে হবে। কারণ আপনি যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মাইনাস করে দিবেন তখন তো জিরো হয়ে যাবে সবকিছু। একটা প্রজন্ম হঠাৎ করে একদমই ভুল রাজনীতি, ভুল ইতিহাসের দিকে চলে গেছে। সেই দায়ভার তো আসলে দেশের মুরব্বীদের, অবশ্যই সেই দায়ভার তো অস্বীকার করার কোনো উপায় নেই। যারা বড়রা তারা আসলে সেই প্রজন্মকে কেন গাইড করতে পারেনি। আর দুষ্টচক্র সবসময় থাকবে। সেই দুষ্টচক্রকে স্বাস্থ্যবান করার ক্ষেত্রে পুষ্টিটা কেন বড়রা দিয়েছে, কেন বড় দলগুলো সেই সুযোগ দিয়েছে। দরজা বন্ধ রেখেছি, জানালা কেন খুলে রেখেছি আমরা? দরজা জানালা বন্ধ রাখা উচিত ছিল। এবং আমাদের সচেতন হওয়া দরকার ছিল। কারণ 1971 সালে আমরা যাদেরকে ফেস করেছি, যারা আমাদের বিরোধিতা করেছে, সেই শক্তি তো নিশ্চিহ্ন হয়ে যায়নি। সেই শক্তি বহাল তবিয়তে শক্তিশালী হয়ে আছে। সবচাইতে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের, সবচাইতে বেশি ফান্ডিং তাদের। এবং মানে আমাদের আওয়ামী লীগের হেলমেটের নিচে তো আমরা দেখেছি শিবির বেরিয়েছে, আমাদের হেলমেটের নিচে সুশীল সাংঘাতিকরা বেরিয়েছে, চাটুকার বেরিয়েছে, সুবিধাবাদী বেরিয়েছে। রোকেয়া প্রাচী, আপনার নিশ্চয়ই, আপনি আমার সাথে হয়তোবা এই বিষয়ে আমাদের সচেতন হওয়ার খুব প্রয়োজন ছিল। এবং আপনি নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবেন, চর্চা যারা করে, মানে গণতান্ত্রিক রাজনৈতিক বড় দলগুলোর এই ক্ষেত্রে আমি বলবো অনেকখানি দায়ভার। আমি যখন আমার স্বাধীনতার ইতিহাস জানবো, আমাকে অবশ্যই আমার বিরোধী শক্তির কথা জানতে হবে। আমাকে রাজাকার চিনতে হবে, আমাকে যুদ্ধাপরাধী চিনতে হবে। আমি রাজাকার যুদ্ধাপরাধী না চিনলে কিন্তু আমি মুক্তিযোদ্ধার ইতিহাস জেনে আমার হবে না। এখন কি আমরা আবার দেখবো রাজাকার শব্দ নিষিদ্ধ, তো আলবদর শব্দ আপনি নিষিদ্ধ? বলছিলেন যে কেন এই গ্যাপটা, তো এই গ্যাপটা যেটা হচ্ছে এই যে দীর্ঘ সময়ের কারণে কিন্তু একটা জেনারেশন, বড় দুইটা জেনারেশন কিন্তু ইতিহাস বিবর্তিত ভাবে বেড়ে উঠেছে। এবং তার অনেক পরবর্তী সময়ে আবার বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তখন কিন্তু আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, তখন আবার দীর্ঘ সময়ের পরে যখন এই ইতিহাসগুলো নাড়াচাড়া হলো, ইতিহাসগুলোকে স্ট্যাবলিশ করা হলো, তখন কিন্তু একটু মনে হতে পারে মানে যে ইতিহাসটা মুছে গেছে সেটাকে আবার যখন আপনি সামনে আনবেন, তখন মনে হতে পারে এটা অতিরঞ্জিত হচ্ছে, একটু বাড়াবাড়ি হচ্ছে। সেটা কিন্তু চোখে লাগার মতো হতে পারে, কিন্তু আসলে দীর্ঘ সময় তো মুক্তিযুদ্ধের ইতিহাসকে নষ্ট করে ফেলা হয়েছিল, ইতিহাস ছিল না। তো সেই নতুন ইতিহাসকে আবার সামনে নিয়ে আসতে অনেক সময় গেছে। কাজে আমরা এখানে একটা দুটা জেনারেশনকে লস্ট করেছি। তারপর যখন যুদ্ধাপরাধী জেনারেশন আসলো, তার পরবর্তীতে দেখেন আবার কিন্তু একটা জেনারেশন বেড়ে উঠতে শুরু করেছে। দেখেন শিশু মানে কিশোরদেরকে বা স্কুল কলেজের যারা, তাদের কিন্তু ব্রেইন ওয়াশ করা অনেক সহজ। সেই যে বড় একটা সময়কে আমরা সব রাজনৈতিক দলগুলো মিস করে গেছি। এই যে মাঝখানের যে শিশু কিশোর তরুণদের একটা প্রজন্ম বেড়ে উঠছিল, এদেরকে, যাদেরকে আজকে আমরা জেনারেশন জেড বলা হচ্ছে, আমি জিরো বলতে চাই, জিরো বলার জন্য হয়তো আমাকে জিরো করে দিতে পারে, যাই হোক, এখন তো অধ্যাদেশ জারি হয়েছে। তো কি হয়েছে, তো সেখানে এদেরকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু মোটিভেট করা হয়েছে। বড় রাজনৈতিক দলগুলো যাদেরকে নিয়ে খুব বেশি সময় দেয়নি, ওরা কিন্তু এই জেনারেশনকে অনেক বেশি সময় দিয়েছে। মিথ্যা ইতিহাস, বিকৃত ইতিহাস, ভুল তথ্য, 26 লক্ষ ইন্ডিয়ানরা চাকরি করে, আয়নাঘর আছে, অমুক তমুক, ব্লা 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 ব্লা, সকল কিছু এমন ভাবে ব্র্যান্ডিং করা হয়েছে। আওয়ামী লীগকে নেগেটিভ ব্র্যান্ডিং, রাজনৈতিক দলগুলো সম্পর্কে নেগেটিভ ব্র্যান্ডিং, -2 ফর্মুলা, অনেক কিছু। এবং এই সব কিছুর কারণে এই এক একটা শিশু সুলভ কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের অন্যরকম আবেগের মধ্যে চলে গেল। যে আবেগটা বিবেকের কাছে আসতে সময় লাগছে। এখন কিন্তু আপনি আর সেই ছাত্রদেরকে, সাধারণ আপনার কি মনে হয় যে দুটো দলের আবেগে ভিতরে এসেছিল, তারা কিন্তু এখন আর ওই আবেগ তাড়িত হয়ে আসবে না। তাদের প্যারেন্টসরা যারা বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছিল আবেগে,
আজকে কিন্তু বিবেককে প্রশ্ন করে তারা কিন্তু আর ওই জায়গাটায় আসবে না। ছাত্রলীগ যে নিষিদ্ধ করলো, আপনি কি মনে করেন এতে করে আওয়ামী লীগ দুর্বল হলো? একদম না। ছাত্রলীগ নিষিদ্ধ করেছে কালকে, তো এখন তো ছাত্রদল, আর ছাত্রদল শুধুমাত্র ক্যাম্পাসে একটা পোস্টার লাগিয়েছে, এখানে তো কম ঘটনা ঘটেনি। এবং ছাত্রদলকেও তো একটা একটা হল থেকে নিষিদ্ধ করা হয়েছে। এবং কালকে একটা ছেলেকে তো, যে ছাত্রদলের প্রচার সম্পাদক সাবেক, সে আবার একটা ট্রাভেল এজেন্সির চাকরি করে, তার নাম হচ্ছে আলমগীর, ছাত্র দলের যুব দলের ও 23 নং ওয়ার্ড যুব দলের সাবেক প্রচার সম্পাদক আলাউদ্দিন, তাকে তো বেধড়ক পিটিয়েছে। তো কাজেই যে ছাত্রলীগের জন্য যে কুমিরটা আনা হয়েছে, সে কুমির কি শুধু ছাত্রলীগকে খাবে? ছাত্র দলকে খাবে, যুব দলকে খাবে, বাংলাদেশের সকল মানুষকে খাবে। এই যে মব বাহিনী, ধর আজকে যারা আওয়ামী লীগকে মনে করছে আওয়ামী লীগ অনেক খারাপ, আওয়ামী লীগের পিছনে দাঁড়িয়ে আওয়ামী লীগকে ধরেন প্রতিহত করছে, দমন পীড়ন করছে, তারা তো আসলে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা আওয়ামী লীগকে বর্জন করিয়ে, আওয়ামী লীগকে একটা সরিয়ে দিয়ে, মুছে দিয়ে, ইতিহাস মুছে দিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস সবকিছু মুছে দিয়ে তারা যে রাষ্ট্রকে তৈরি করছে, সেটা হচ্ছে রাষ্ট্রকে ধ্বংস করা। তারা রাষ্ট্রকে যেখানে নিচ্ছে সেটা তো কোনোভাবে রাষ্ট্রের পক্ষে যাচ্ছে না। আজকে পর্যন্ত বাংলাদেশের মিল কলকারখানা কতটা বন্ধ হয়েছে আপনি বলেন? কটা শ্রমিক খেতে পাচ্ছে? আমি আওয়ামী লীগের রাজনীতি ভুলে যাচ্ছি, আমি রাজনীতির কথা বলবো না। 5 তারিখের পরে এই কলকারখানা গুলো কেন বন্ধ করতে হবে? এই ফ্যাক্টরি কেন জ্বালিয়ে দিতে হবে? এই ফ্যাক্টরিতে যে শ্রমিকরা কাজ করে তাদের জীবন কিভাবে চলবে? গাজী টায়ারের গাজী সাহেবকে তো অ্যারেস্ট করাই হয়েছে, ওটা লুটতরাজও করা হয়েছে, ভাঙচুরও করা হয়েছে। আগুন দেওয়ার দরকার কি? 182 জন শ্রমিক সেখানে মারা গেছে, 182 জনের শ্রমিকের লাশ তো তার পরিবার এখনো পায়নি। লাশ তো আশা করতে পারে। পুলিশকে 2500-এর বেশি পুলিশকে হত্যা করা হয়েছে 5 তারিখের পরে, কেন?